মানুষের মধ্যে একটা নিশ্চয়তা আছে, তৃণমূল কংগ্রেস হয়তো কমফোর্টেবলি ব্যাক করবে। নতুন কর্মসংস্থান মানে যে সুইগি, জোম্যাটো, একের পর এক ইন্ডাস্ট্রিয়াল পার্কে কারখানা আছে। কোনো বাংলার মেয়েদের চোখের দিকে তাকিয়ে তোমরা বলতে পারবে যে গত 15 বছরে বাংলায় মহিলাদের নিরাপত্তা বেড়েছে? তৃণমূলের পার্টি অফিস থেকে থানা চলে না, লোকে থানায় দরকার হলে থানাতেই যায়। যেভাবে বলছো দেবাংশু, তাতে মনে হচ্ছে আমরা স্বর্গরাজ্যে রয়েছি। পার্থ চট্টোপাধ্যায়ের মুখ দেখে মানুষের কি মনে পড়বে? কোনোদিনও তাকে বলেছো যে কেন দাদা কলেজের ভোটটা করাচ্ছেন? তারপরেও ইয়ং জেনারেশন আজকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে। এই যে ভর্তি নিয়ে টাকা তোলার অভিযোগ হচ্ছে, এখন 2-1টা কলেজে কেউ যদি করে ফেলেন, আপনি কি করবেন? এই যে বাংলা বাঙালি একই বোতলে পুরনো কোল্ড ড্রিঙ্কস। মমতা ব্যানার্জি ইজ বেঙ্গল, বেঙ্গল ইজ মমতা ব্যানার্জি। শুভেন্দু 2টো সিটি হারছে। নমস্কার, আমি এখন রয়েছি চুঁচুড়ায়, আর আমার সঙ্গে রয়েছেন চুঁচুড়ায় তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। দেবাংশুর ব্যাপারে দ্য ওয়ালের একটা ক্লেম টু ফেম আছে, সেটা হচ্ছে দেবাংশু যখন লোকসভা ভোটে তমলুকের প্রার্থী হন তখন দ্য ওয়ালে সবার আগে লেখা হয়েছিল, আর এবারও যে দেবাংশু চুঁচুড়ায় প্রার্থী হবেন দ্য ওয়ালই সবার আগে লিখেছিল, হ্যাঁ কিনা? একদম একদম, তাই তো? একদম। তো এটা এ ব্যাপারে ওয়ালের একটা মানে যখন ওয়াল এই খবরটা করেছে তখন আমার কাছে কোনো খবর নেই। ঠিক। তো দেবাংশু আর তরুণ রাজনীতিক, চোখা বক্তা, কিন্তু দেবাংশু কবিয়ালো। তো আমি এখানে আস্তে আস্তে আমার আজকে প্রথম যে কথাটা মাথায় এসছে সেটা একটা ওই হিন্দি শায়রির লাইন, যে মুঝে তো আপনে লুটা গ্যারো মে কাহা দাম থা। তমলুকে যখন দেবাংশু প্রার্থী হন তখন বুঝতেই পারছিলেন না যে কে তৃণমূল আর কে শুভেন্দুর লোক। আর এখানে যখন প্রার্থী করা হলো তখন অসিত মজুমদার বিদায়ী বিধায়ক, তার অসন্তোষ, অভিমান ইত্যাদি প্রভৃতি। দেবাংশু কি বলবে? না না, দেখুন, অসিদ্ধার জায়গায় আমি থাকলে আমার ওই রাগ অভিমান হতো। একটা নির্দিষ্ট বয়সের পর 3বার টিকিট পাওয়ার পর চতুর্থবার যদি কেউ টিকিট না পান, ইনিশিয়ালি একটা রাগ অভিমানের আউটবাস্ট হওয়াটা অস্বাভাবিক কিছু নয়, সেটা তারও হয়েছিল। বাট তিনি তারপরে তো পরিশ্রম করছেন যথেষ্টই। ফলে আমি এটাকে মানে তমলুকের সাথে কোনো তুলনাই চলে না, কোনো তুলনাই চলে না, কোনো পরিস্থিতিরই কোনো তুলনা চলে না। মানে তমলুক ওয়ার্স্ট কেস ছিল আর কি। একদম তমলুক ওয়ার্স্ট কেস, এবং আমার ধারণা পার্টিও জানতো যে আফটার দার্জিলিং, রানাঘাট মানে তৃতীয় খরচার খাতার সিট আর কি। ঠিক আছে, আমার ধারণা এটা পার্টিও জানতো, আমি জানি না জানতো কিনা, ভেবে রেখেছিল কিনা। বাট হ্যাঁ, আমাকে পার্টি লড়াই দেওয়ার জন্য পাঠিয়েছিল, আমার ওপর দল বিশ্বাস রেখেছিল, আর সেই বিশ্বাসে আমি কিছুটা হলেও তাদের সফল হতে পেরেছি। তার কারণ যে লড়াইটা দেওয়ার জন্য তারা আমায় পাঠিয়েছিল, আমার বিশ্বাস আমি সেই লড়াইটা দিতে পেরেছি। আর খরচায় খাতায় পার্টির ধরা ছিল, তার একটা মূল কারণ হচ্ছে অন্য কিছু না। তার কারণটা হচ্ছে ওখানকার সংগঠনের, ওখানকার নেতৃত্বের একটা বড় অংশের মধ্যে একটা দোলাচল ভাব ছিল। আপনি দেখেছেন এবার অনেকে টিকিট পাননি, ঠিক আছে, আমি আলাদা করে কিছু বলছি না। তো ফলে পার্টির কাছে কি এসবগুলো জানা ছিল না? ফলে সেই সমস্ত জায়গা থেকে সর্ষের মধ্যে ভূত বাছাই করে লড়ে শুভেন্দু অধিকারীর মানি পাওয়ার, মাসেল পাওয়ারের এগেনস্টে লড়া। হ্যাঁ, এই যে নন্দীগ্রামে আমি কতবার নিজে ধাক্কা খেয়েছি, বিজেপি কর্মীরা ধাক্কা দিয়েছে, অ্যাসল্ট করেছে, কোটি কোটি টাকা, সোনাচূড়া শেষ দিন দাঙ্গা, আপনাদের মনে থাকবে 2 দিন আগে থেকে, ঠিক আছে, সেগুলো তো মানে অন্যরকম পরিস্থিতি। আর এই নন্দীগ্রামে মানে শুভেন্দু অধিকারী মানে কত বড় চিটিংবাজ ব্যক্তি তার প্রমাণ তো আমরা নন্দীগ্রাম 2021-এর রেজাল্টের দিন দেখেছি, যেই নন্দীগ্রাম আবার আমার কনস্টিটিউয়েন্সির আন্ডারেই ছিল। তো ফলে স্বাভাবিকভাবে এগুলো হয়তো ক্যালকুলেশনে ছিল। বাট চুঁচুড়া ইজ ওয়ে ডিফারেন্ট। চুঁচুড়ার মানুষ, চুঁচুড়ার দলীয় কর্মীরা, চুঁচুড়ার নেতৃত্ব, তাদের মধ্যেকার সিরিয়াসনেস, এখানকার সংগঠন সব যথেষ্ট ভালো। দেবাংশু, গতবার ভোটে 21-এর ভোটে তোমার এই খেলা হবে স্লোগান, পাওয়ার প্যাক্ট একটা এবং পরবর্তীকালে দেখেছি সেটা চলতে থাকে। এইবার ভোটে দেবাংশু ভট্টাচার্যের সেই পাওয়ার প্যাক্ট একটা কিলার ওয়ান লাইন, যেটা বিজেপি কাউন্টারও করতে পারবে না, এরকম ওয়ান লাইনার কি আছে? না, সেরকম কিছু ভাবার সুযোগ হয়নি। দেখুন, আমি একটা কথা বলি, কাশফুল আপনি 1000 চেষ্টা করলেও শীতকালে ফোটাতে পারবেন না, ঠিক আছে? সেরকমই প্রত্যেকটা ওয়ার্করাই তার জন্ম হওয়ার জন্য একটা বিশেষ ওয়েদারের দরকার পড়ে। যে পলিটিক্যাল ওয়েদারটা 2021-এ বাংলায় ছিল, বিভিন্ন নেতারা এখন ওই ওয়েদারটা নেই। তার কারণ লোকসভা নির্বাচনে 29টা আসন পাওয়ার পর কিছু অংশের দলীয় কর্মী অত্যন্ত বেশি কনফিডেন্ট ছিলেন। এবার সেই কনফিডেন্টটা যেন ওভার কনফিডেন্স না হয়ে যায়, সেটার জন্য আমাদের দল প্রতিনিয়ত চেষ্টা করে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন যে আমরা কনফিডেন্ট, আমরা জিতছি, ঠিক আছে, কেউ ওভার কনফিডেন্ট হবেন না। তো ফলে তখন দলীয় নেতারা পরপর দল ছাড়ছেন। 19-এ বিজেপির রেজাল্ট, বিজেপি প্রায় বাংলা দখল করে নেবে এরকম একটা হাবভাব, রোজ দিল্লি থেকে নেতারা আসছে, রোজ আমাদের নেতা ছাড়ছে। আর বিশেষ করে সেই কফিনে শেষ পেরেক পড়লো শুভেন্দু অধিকারী ডিসেম্বরের 20 তারিখ বিজেপি জয়েন করলেন কাঁথির সভা থেকে। আর খেলা হবে স্লোগান আমার লেখা হলো তার ঠিক 16-17 দিনের মাথায় 6ই জানুয়ারি
প্রকাশ হলো 7ই জানুয়ারি, বাকিটা তো ইতিহাস। ফলে ওই যে ওয়েদারটা ছিল, কর্মীদের দেওয়ালে পিঠ টাকা, সেই মুহূর্তে কিছু একটা অবলম্বন তাদের দরকার ছিল যেটাকে ধরে তারা সামনের দিকে এগোবে, অ্যান্ড দ্যাট ওয়াজ খেলা হবে। তার মানে এবার তুই বলছিস সেটা কোনো দরকার নেই? এবার সেটা দরকার এতদিন হয়নি, আজকের দিনেও দাঁড়িয়ে বিজেপি যতই লম্ফজম্প করুক, মানুষের মধ্যে একটা নিশ্চয়তা আছে তৃণমূল কংগ্রেস হয়তো কমফোর্টেবলি ব্যাক করবে। দেখো, কালকে প্রচার শেষ, আমরা আজকে কথা বলছি। আমার মনে হয় আজকে তোমার এই সাক্ষাৎকারে তোমাকে অন্তত আমি একটা সুযোগ দেওয়া উচিত, যেটা পরিষ্কার সুযোগ, যে তৃণমূল কেন আর মানুষ কেন আবার তৃণমূলকে ভোট দেবে। কিন্তু তোমাকে আমি 60 সেকেন্ডের বেশি সময় দেবো না, একটাই কারণে, তুমি তৃণমূলের আইটি সেলের হেড, এবং তুমি জানো এই রিল আর এই শর্টস, মানে তোমাকে ওই 60 সেকেন্ডের মধ্যেই বলতে হবে যে কেন মানুষ তৃণমূলকে ভোট দেবে। কিন্তু প্রশ্ন 1 মিনিটের উত্তর 60 সেকেন্ডে, ঠিক আছে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। প্রথম কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কোনো বিকল্প নেই। 2 নম্বর বক্তব্য হচ্ছে তৃণমূল কংগ্রেস থাকা মানে 100টা প্রকল্প থাকা। 3 নম্বর অপশন হচ্ছে মায়ের ওপর অভিমান যতই হোক না কেন, বাড়ির আলমারির চাবিটা মায়ের আঁচল থেকে খুলে প্রতিবেশী কাকুর হাতে দেওয়া যায় না। 4 নম্বর বক্তব্য হচ্ছে বাংলার রিমোট কন্ট্রোল গুজরাটের হাতে থাকবে না। 5 নম্বর বক্তব্য হচ্ছে আমরা জিএসটিতে 50-50 শেয়ারে টাকা দিই, 2 টাকা যদি জিএসটি দিই, 1 টাকা দিচ্ছি আমরা দিদিকে, 1 টাকা দিচ্ছি মোদিকে। যে 1 টাকা দিদিকে দিচ্ছি, দিদি 100 টাকা করে আমাদের ফিরিয়ে দিচ্ছে বিভিন্ন প্রকল্পে। মোদির কাছে যে 1 টাকা যাচ্ছে সেটা দিয়ে গুজরাটে 3000 কোটির মূর্তি হচ্ছে, গুজরাট বুলেট ট্রেন চলছে। তাহলে চুচুড়ার ট্যাক্সের টাকা, কলকাতার ট্যাক্সের টাকা, কোচবিহারের ট্যাক্সের টাকা যদি এখনই গুজরাটে চলে যায়, তাহলে বাংলায় বিজেপি আসা মানে গোটা 2 টাকাটাই গুজরাট যাবে, আর বাংলার টাকা আমরা গুজরাটে পাঠাবো না। আর যদি মূর্তি তৈরি করতেই হয়, কেন কলকাতা বা দিল্লির বুকে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি তৈরি হবে না যদি গোটা দেশের ট্যাক্সের টাকা নিয়ে হয়? এই সমস্ত প্রশ্ন, এবং সর্বোপরি মহালয়ার দিন সকালবেলা বাঙালি রেডিও খুলে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠ শুনতে চায়, মন কি বাত শুনতে চায় না। ফ্যান্টাস্টিক। আমি 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 জানি না যে বাংলায় তৃণমূলের কোনো নেতা এরকম 60 সেকেন্ডের মধ্যে এই এতগুলো ইস্যুকে যে কেন মানুষ তৃণমূলকে ভোট দেবে সেটাকে বলতে পারবে। ইয়াং লিডার তুমি, একটা নতুন জেনারেশন, ভালো পার্টিও তোমাকে সেই সুযোগটা দিচ্ছে, কিন্তু তুমি বলো যে এই ভোটে পশ্চিমবঙ্গে যে ইউথ, তারা তো একটা অপরচুনিটি খুঁজছে। তৃণমূল ক্ষমতায় এলে তুমি তোমার কি অপরচুনিটি মানে তৈরি করে দেবে তৃণমূল? কারণ হচ্ছে একটা না, শুধু আগে তো মানুষ চাকরির সন্ধানে চলে যেত, এখন লোকে উচ্চশিক্ষার জন্য কলকাতা ছেড়ে চলে যাচ্ছে, যে একটা হতাশা তৈরি হয়েছে। আমি বলছি এটা একটা মিথ, বাংলায় চাকরি ছেড়ে লোকে চলে যায়, এটা একটা মিথ। আমি বলি 2 রকম ডেটা আছে মার্কেটে। একটা ডেটা নিয়ে খুব আলোচনা হয় যে বাংলা মাইগ্রেন্ট লেবারের কন্ট্রিবিউশনে দেশের মধ্যে 4 নম্বর র্যাঙ্কে হয়তো অবস্থান করছে, কিন্তু আবার তার উল্টো একটা ডেটা আছে, আমি জানি না এটাকে সম্ভবত ইন্টার মাইগ্রেশন বা সামথিং কিছু একটা বলে, যে তথ্য অনুযায়ী বাংলা সেই একই র্যাঙ্কিংয়ে 4 নম্বরে আছে যেখানে অন্যান্য রাজ্য থেকে লোকে কাজ করতে আসে। তাহলে বাংলা যে সংখ্যক লোক বাইরে কাজ করতে যাচ্ছে, সমসংখ্যক লোক বাংলার বাইরে থেকে বাংলায় কাজ করতে আসছে, তাহলে বাংলায় চাকরি নেই কথাটা দাঁড়ায় না, প্রথম কথা। 2 নম্বর বক্তব্য হচ্ছে মিডিয়াম আর স্মল স্কেল ইন্ডাস্ট্রি, এটা সিপিএম এর সময় এই যুক্তিটা দিয়ে তুমি মানুষকে বোঝাতে পারবে? মানুষ তো বুঝছেন, কারণ মানুষ তো কাজ করছেন। আজকে জলপাইগুড়িতে কোকাকোলার কারখানা থেকে শুরু করে এক্সাইডের ব্যাটারি কারখানা, আপনি এই চুচুড়ায় দাঁড়িয়ে আছেন, হুগলি মোটরসের নাম সবাই শুনেছেন। হুগলি মোটরস 2014 সালে এখানে এসছে। কলকাতায় আমরা দেখি নতুন কর্মসংস্থান মানে যে সুইগি, জোম্যাটোর ডেলিভারির, এর বাইরে কোনো ভিজিবলি দেখা যাচ্ছে না। সল্টলেক সেক্টর 5 আগে 10,000 মতো চাকরি ছিল মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার আগে, আজকে সেটা লক্ষাধিক চাকরি। নতুন কোম্পানি না এলে সেই চাকরি বাড়লো কি করে আপনি আমায় বলুন? আজকে বিগ 4 কলকাতায় অফিস খুলেছে। আজকে জামশেদপুরে যে টাটার আপনার টাটা হিতাইষি ইয়ে ছিল, সেটা আজকে খুলে চলে এসেছে খড়গপুরে। একের পর এক ইন্ডাস্ট্রিয়াল পার্কে কারখানা আসছে, সিমেন্টের কারখানা থেকে শুরু করে, রঙের কারখানা থেকে শুরু করে প্রচুর কারখানা হচ্ছে, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি। আসলে সিপিএম তো খুব ভালো গোয়েবেলসের থিওরিটা ওরা ফলো করেছে। আরজি করার সময় আমরা দেখেছিলাম মিথ্যে 20 বার রটিয়ে দাও, মানুষ সত্যি বিশ্বাস করবে। ওরাই গোয়েবেলসের থিওরি না, মানুষকে চাকরি নেই কারখানা নেই এটা বোঝাতে বোঝাতে মানুষের মাথায় ওরা একটা ধারণা ঢুকিয়ে দিয়েছে যে একমাত্র যেদিনকে ন্যানো বলে একটা কোম্পানি আবার পশ্চিমবঙ্গের সিঙ্গুরের ওই জমিতেই আসবে, সেদিনকেই মনে করবে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে, ওটার বাইরে নয়। মানে যদি ধরুন কালকে দেখা গেল যে বোলেরো বলে একটা কোম্পানি, সে একটা কারখানা করছে, মারুতি সুজুকি এসে কারখানা করছে কোনো একটা ল্যান্ডে হচ্ছে, তাও বলবে চাকরি নেই, কারণ ওদের ন্যানোটাই দরকার, কারণ ওরা মনে করেছিল ন্যানো এলে নেপচুন হয়ে যাবে বাংলা। কিন্তু এটা ভুল ধারণা। মিডিয়াম আর স্মল স্কেল ইন্ডাস্ট্রি, এটা সিপিএম এর সময় সর্বনাশ হয়ে গেছিল, সেটা হচ্ছে মমতা ব্যানার্জির জামানায় ভারতবর্ষের মধ্যে 1 নম্বরে আমরা। আর এটা আমাদের মাথায় রাখতে হবে, স্মল অ্যান্ড মিডিয়াম স্কেল ইন্ডাস্ট্রি সবচেয়ে বেশি জব প্রডিউস করে। তার কারণ ওরা যন্ত্রাংশ নির্ভর হয় না, ওদের অত পুঁজি নেই একটা বড় মেশিন কিনতে পারে। একটা বড় কোম্পানি একটা 100 কোটি দিয়ে মেশিন কিনে হয়তো 5 জন সেটা দেখাশোনার জন্য রাখে, যাদের মান্থলি স্যালারি 1.5 লক্ষ টাকা করে, 5 জন হাইপেড স্যালারি হয়। আর ওই 100 কোটির মেশিনের কাজ এখানে 200টা লোক করে মিডিয়াম আর স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে। ফলে 15,000 করে হয়তো স্যালারি হয়, কিন্তু 100-150টা লোক চাকরি পায়। ফলে চাকরি দিচ্ছে মিডিয়াম আর স্মল স্কেল ইন্ডাস্ট্রি। এই কারণে আনএমপ্লয়মেন্ট রেটে বাংলার তালিকা কিন্তু অনেক নিচে, এবং এই তালিকাটা প্রকাশ করে কেন্দ্রের সরকার। রাস্তাঘাটে মানুষের যে বক্তব্য,
তাতে তো মনে হয় না যে মানুষ তোমাদের এই কথাতে কনভিন্সড হচ্ছে, কিন্তু সেটা তুমি তো তোমার কথা বলবেই, এবং তুমি আজকে আরজি করার কথা তুললে বলে আমি আচ্ছা আমি দাদা তোমার একটা কথা বলি, তোমার যে ক্যামেরার ভাই ক্যামেরাটা ধরে আছে সে গুজরাটে চাকরি করছে? না না, ঠিক আছে, কিছু এই না ঠিক আছে দাদা, এটা বলো কি করে করছে? দাদা, সে তো কিছু কর্মসংস্থানের সুযোগ তো এই যে মানে তোমরা এটা হবেই, দা ওয়াল কিন্তু- ওপেন করেছো, তোমরা বাংলাকে যোগ্য জবি মনে করেছো। আচ্ছা তুমি একটা কথা বলো, একটা ইংলিশ একটা চ্যানেল আছে আর দিয়ে নাম, হিন্দিতে মানে তার লাল রঙের লোগো, তাই তো? ওই চ্যানেলটার বিশেষত্ব হচ্ছে ওরা ট্যাক্সিতে উঠে সাংবাদিকরা ওদের লাফায়, ঠিক আছে, আবার টিকিটও দেয় ভোটের। আমি বলছি দাদা তোমাকে, বলো তো আমাকে, তাদের দুটো চ্যানেল ছিল, একটা হিন্দি একটা ইংলিশ দিয়ে তাদের শুরু, তারপরে হিন্দি, ঠিক আছে, সবচেয়ে বেশি চেঁচানো একজন সাংবাদিক তাদের এডিটার। তারা তৃতীয় যে চ্যানেলটা ওপেন করেছে গোটা দেশের মধ্যে, দ্যাট ইজ ইন বেঙ্গল, অন্য কোনো স্টেটে করেনি। তাহলে তারা কেন বাংলায় এলো? না, এইটার সাথে আমি বলবো না, মানে কিন্তু আমি চলে যাচ্ছি, মানুষ বিচার করবে তোমার বক্তব্যটা কতটা তাদের কাছে গ্রহণযোগ্য। আমি মানুষকে শুধু একটাই কথার উত্তরে বলবো, আপনি আপনার আশেপাশে দেখুন যাদের কোনো না কোনো বিষয় স্কিল রয়েছে। আজকের দিনে স্কিল ছাড়া জব পাওয়া অসম্ভব, পুঁথি দিয়ে চাকরি হবে না, গোটা বিশ্ব বাজার সেটার ওপর চলছে। আজকালকার দিনে মানে বড় বড় কোম্পানিগুলোতেও তারা কেউ মার্কশিট আর দেখে না, আপনার স্কিল দেখে, প্র্যাকটিক্যাল স্কিল দেখে। আমি বলছি দর্শকদের উদ্দেশ্যে, আপনার আশেপাশে যদি স্কিল কেউ থাকে, যে কোনো একটা বিষয় বিশেষভাবে জ্ঞান অর্জন করেছে, সে বেকার হয়ে বসে আছে, যদি এমন কেউ থাকেন আমার সাথে যোগাযোগ করবেন। ফ্যান্টাস্টিক। এবার তুমি আমায় বলো যে তুমি আরজি করার কথাটা তুললে, মনে করিয়ে দিলে, মানে তুমি বলো যে সন্দেশখালী থেকে আরজি কর, তুমি কোনো বাংলার মেয়েদের চোখের দিকে তাকিয়ে তোমরা বলতে পারবে যে পশ্চিমবঙ্গে গত 15 বছরে বাংলায় মহিলাদের নিরাপত্তা বেড়েছে, বা আমি যেটা বলছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা ইমপ্রুভমেন্ট হয়েছে, এটা চোখে চোখ রেখে বলতে পারে? পারসেপশন ইজ নট দ্য রিয়েলিটি। পারসেপশনই তো পলিটিক্সে ম্যাটার করে গো। না, আজকে- সমাজ জীবনে, রাজনীতিতে যদি পারসেপশন ম্যাটার করতে 2016তেই তৃণমূল হেরে যেত বিধানসভা নির্বাচন, আর সরকার দলটাই থাকতো না। পারসেপশন ইজ নট দ্য রিয়েলিটি অ্যান্ড পারসেপশন ইজ নট দ্য অ্যাকচুয়াল থিং যেটার উপরে দাঁড়িয়ে মানুষ সিদ্ধান্ত নেয়। কিন্তু দেখো- মানুষ তার বাস্তবিক অভিজ্ঞতা দিয়ে সিদ্ধান্ত নেয়। এই যে টেলিভিশন চ্যানেলে বসে রোজ তৃণমূলের গোষ্ঠী উদ্ধার করা হয়, তৃণমূলের শ্রাদ্ধ করা হয়, গয়া গিয়ে পিণ্ডিটাও দিয়ে আসা হয়, তারপরে হই হই করে প্রত্যেক নির্বাচনে তৃণমূল জেতে, কারণ মানুষটা ঘরের বাইরে বেরিয়ে তার অভিজ্ঞতাটা অন্যরকম, না, মানুষটার জীবনে তার অভিজ্ঞতা অন্যরকম। সেই রকমই আমি বলছি, আজকে সেটা- বাংলার মেয়েরা রাত্রি 2টোর পর, বাংলার মেয়েরা রাত্রি 2টোর পর আজকে কলকাতায় তারা নিশ্চিন্তে বাড়ির বাইরে বেরোতে পারে। এনসিআরবি রিপোর্ট অনুযায়ী, অমিত শাহের দপ্তরের রিপোর্ট অনুযায়ী কলকাতা ইজ দ্য সেফেস্ট সিটি। এটা তৃণমূল কংগ্রেসের স্বরাষ্ট্র দপ্তরের তথ্য নয়, কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরের তথ্য। তার তথ্য যদি কেউ বিশ্বাস না করে, বিজেপি যদি বিজেপিরই তথ্য বিশ্বাস না করে, তা আমরা কি করতে পারি বলুন? কিন্তু এনসিআরবির কথা বলছে যে দিল্লি বলে যে অর্ধেক ক্রাইমের ঘটনার রিপোর্টই হয় না, যে কারণে এনসিআরবিতে রিফ্লেক্টও করে না। এটাই তো মুশকিল। এখন তো ওই যেমন আগে সিপিএমের পার্টি অফিসগুলো থেকে থানা চলতো, এখন তো বাংলায় ওই জিনিসটা হয় না। তৃণমূলের পার্টি অফিস থেকে থানা চলে না, লোকে থানায় দরকার হলে থানাতেই যায়। আর একটা পুলিশ যদি কোনোভাবে কমপ্লেন নিতে অস্বীকার করে, সবার আগে আপনারা সেটা নিয়ে খবর করেন। আজকের দিনে এতটাই সেন্সিটিভ। কলকাতা শহরে কোনো একটা মেয়ে কমপ্লেন করতে গেছেন, তার এগেনস্টে কোনো খারাপ কাজ হয়েছে, আর কলকাতার কোনো থানা কমপ্লেন নেয়নি। আপনি বলুন তো আমাকে, কজন এসে বাইরে বলেছেন? আর মিডিয়া ওঁত পেতে বসে আছে, মিডিয়া ছেড়ে দিয়েছে সেই জিনিস। না, তুমি যেভাবে বলছো দেবাংশু, তাতে মনে হচ্ছে আমরা স্বর্গরাজ্যে রয়েছি। তার মানে তুমি বলতে চাইছো প্রতিষ্ঠান বিরোধিতা নেই? আমরা স্বর্গরাজ্যেই আছি, এবং আপনি স্বর্গরাজ্যে আছেন এটা ফিল করবেন যখন নরক রাজ্যগুলোতে যাবেন। মানে তুমি বলছো বাংলা প্রতিষ্ঠান বিরোধিতা নেই? থাকতেই পারে। বিজেপি ধরুন যে 30-35% ভোট পায় অ্যাভারেজে, তো ওরা পায় কি জন্য? তো তৃণমূল বিরোধী যে মানুষ আছে তাদের ভোটটা পায়। এখন তারা তো 2021-এও আমাদের ভোট, 11-তেও আমাদের ভোট দেননি। আপনি বলুন 2011-তে কি তৃণমূল 100% ভোট পেয়ে ক্ষমতা এসেছিল? আসেনি তো। তৃণমূল 38% ভোট পেয়েছিল 2011-তে। কংগ্রেসের সঙ্গে জোট ধরলে আরো ধরুন 11-12%, ঠিক আছে, এবার 50%। সেই সময় তো 50% লোক আমাদের বিরুদ্ধে ভোট করেছিল। তাহলে 2011-তে কি তৃণমূলের বিরুদ্ধে অ্যান্টি ইনকাম্বেন্সি ছিল? নয় তো। তখন যদি আমার বিরুদ্ধে কিছু উল্টো মানুষ ভোট করতে পারে, তাহলে আমি 15 বছর সরকার চালানোর পরই বা করবে না কেন? পার্থ চট্টোপাধ্যায়ের মুখ দেখে মানুষের কি মনে পড়বে? মনে পড়বে লোকটা শিক্ষামন্ত্রী। তুমি মনে করো কি যে গত 15 বছর আমি তোমাকে উত্তর দিয়ে দিচ্ছি দাদা, তৃণমূল সবচেয়ে বেশি ক্ষতি কে করেছে? না অবশ্যই পার্থ চট্টোপাধ্যায়ের ভিজুয়াল, অর্পিতা চ্যাটার্জি বাড়ির ভিজুয়াল, কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের মুখ দেখলে লোকের কি মনে পড়বে এটা আমি তোমায় বলছি। পার্থ চট্টোপাধ্যায়ের মুখ যখনই লোকের মনে পড়বে, তখনই লোকে ভাববে তৃণমূল কংগ্রেসের বুকের পাটা আছে, এত বড় একজন নেতা, দুর্নীতির অভিযোগ উঠেছে, প্রমাণও এখনো হয়নি,
বান্ধবীর বাড়ি থেকে পাওয়া গেছে, তার নিজের বাড়ি থেকেও নয়। হ্যাঁ, কেউ কারণ মুখ দেখে, আমি বলতেই পারি শঙ্খদা আমার হেভি ঘনিষ্ঠ, শঙ্খদা বলে যে টাকা দিতে নিয়ে আমি আমার ফ্ল্যাটের তলায় রাখতে পারি, এখন আপনার বন্ধু বলে তার দায়িত্ব আমার নয়, এটাও তো হতে পারে, কিন্তু এটা তো প্রমাণ হয়নি আজ অব্দি। তারপরেও তৃণমূল কংগ্রেস দল সরকার উভয় থেকে সরিয়েছে তো বর্ষিয়ান একজন নেতাকে, আর তার উল্টো দিকে নারদায় ঘুষ খেতে দেখা যাওয়ার পর শুভেন্দু অধিকারীকে পুরস্কৃত করে বিরোধী দলনেতা করেছে। তৃণমূল তিরস্কৃত করার ক্ষমতা রেখে বিজেপি পুরস্কৃত করে। পার্থ চট্টোপাধ্যায়ের মুখ যতবার মানুষ দেখবে এটাই মনে পড়বে, পরে তৃণমূলের প্রতি ভোটারও কনসলিডেট হবে। পার্থ চট্টোপাধ্যায় তো একটা সময়, তুমি ছাত্র রাজনীতি করেছো, পার্থ চট্টোপাধ্যায় তোমাদের মানে ছাত্র পরিষদের দায়িত্বে থাকার নেতা, কোনোদিনও তাকে বলেছো যে কেন দাদা কলেজের ভোটটা করাচ্ছেন? দেখুন, আমি এই সমস্ত বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। তার একটা কারণ হচ্ছে কলেজের ইলেকশন হয়নি, যা মানে একটা প্রশাসনের তরফ থেকে একটা হয়তো আন্দাজ আছে যেহেতু অশান্তি হতে পারে কিছু কিছু জায়গাতে, তো অশান্তি হোক সেটা তো কেউ চায় না। তার উপরে দাঁড়িয়ে অনেক বিষয়, ইলেকশন বড় বড় ইলেকশনগুলো এসে যাওয়া, অনেক কিছু বিষয় রয়েছে, সেটা আলাদা কেন করে আমি জিজ্ঞাসা করছি, কারণ দেখো দেবাংশু তোমরা নতুন প্রজন্মের নেতা, একটা জেনারেশনাল চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি। অসিত মজুমদারের জায়গায় দেবাংশু ভট্টাচার্যকে পার্টি ক্যান্ডিডেট করছে, জেনারেশনাল চেঞ্জ। এবার তোমার কি মনে হয় না পশ্চিমবঙ্গে ছাত্র রাজনীতি, যুব রাজনীতি, যেটা তৃণমূলকে এগিয়ে নেওয়ার কথা ছিল, সেটা কোনোভাবে দেখাই যায় না মাটিতে? না, তবে তারপরেও একথা সত্য যে আজও তৃণমূল ছাত্র পরিষদের যখন মিটিং হয় ধর্মতলায়, তখন সেই মিটিং করার ক্ষমতা অন্যান্য কোনো ছাত্র সংগঠন রাখে না। তারপরেও ইয়ং জেনারেশন আজকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে, তারপরেও 18 বছরের নতুন যে ছেলেটা ভোট দিতে আসছে সে তৃণমূল কংগ্রেসের সঙ্গে। তার একটা মূল কারণ, হ্যাঁ আপনি বলছেন রাজনীতিতে অংশীদারিত্ব, রাজনীতিতে অংশীদারিত্ব অবশ্যই, একটা সিআর হবে, জিএস হবে, সেখান থেকে আস্তে আস্তে উঠবে, সেই জায়গাটা অবশ্যই একটা পজ হয়েছে, কোথাও একটা ধাক্কা লেগেছে, কিন্তু আমার বিশ্বাস তার জন্য রাজনীতিতে নতুন প্রজন্মের আশা কোথাও থেমে নেই। এবং তুমি দেখো যে আমরাও যখন কলেজে পড়েছি, এই যে ভর্তি নিয়ে টাকা তোলার অভিযোগ উঠছে, নতুন জেনারেশনে তুমিও একটা ঝকঝকের নেতা, তুমি কি বলবে বলো? এটা তো তোমাদের জমানায় অভিযোগ এখন না, উঠেছে অনেক আগে, তারপরে বহু বদল, বহু চেঞ্জ, অনেক কিছুই হয়েছে, এখন আর সে অভিযোগ ওঠে না। কারণ এখন টাকা পয়সা নিয়ে ভর্তি এই সমস্ত যে দু চারজন খারাপ অসৎ মানুষ সব জায়গাতেই করার চেষ্টা করেন, এতগুলো কলেজ, এখন দুই একটা কলেজে কেউ যদি করে ফেলেন আপনি কি করবেন? করে ফেলার পর তাদেরকে রাখছেন কিনা ক্ষমতায়, তাদেরকে রাখছেন কিনা সেই কলেজের দায়িত্বে, দ্যাট ইজ দ্য মেন কোশ্চেন না। অপরাধ করা ব্যাপার না। এখন আপনার ওয়ালের 20 জন সাংবাদিক আছে, তার মধ্যে কোনো একজন সাংবাদিক কোনো একটা নেতার দুর্নীতির খবর করলেন, করে তারপরে সেই নেতার থেকে পয়সাকে সেটাকে চেপে দেওয়ার চেষ্টা করলেন। এখন একজন সাংবাদিক আপনার অগোচরে ওটা করে ফেললো, তাতে কি ওয়ালের বদনাম হলো? তাতে কি ওয়াল খারাপ হয়ে গেল? হলো না তো। কিন্তু আপনি জানতে পারার পর যদি ওই সাংবাদিকটাকে রেখে দেন তখন প্রশ্ন, মানে ওয়ালেরও তো একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে। হ্যাঁ, কিন্তু আপনি চেকটা করবেন কি করে? না, সে গ্রাউন্ডে গিয়ে একজন সাংবাদিক একজনের খবর তুলে আনলো, তুলে আনার পর কম্প্রোমাইজড হলো, আপনি সেটা তখনই জানতে পারবেন যখন সেটা ফোকাসড হবে। তো আমাদেরও কথা, আমরা এইসব ম্যাঙ্গোদের গল্প জানতে যখন পেরেছি তখনই তাদেরকে সরিয়েছি, তখনই তাদেরকে আমাদের পুলিশ দিয়ে অ্যারেস্ট করিয়েছি। জানতে পারতে হবে তো তার আগে। তোমাদের এই ভোটেও বাংলা এবং বাঙালিটা একটা বড় একটা তোমাদের, আমি এজেন্ডা বলবো না, তোমরা একটা থিম বাংলা এবং বাঙালি, এবং সেটা আমি দেখতে পাচ্ছি 2021 সালের বিধানসভা ভোটে ছিল বাংলা নিজের মেয়েকেই চায়। এবারও তোমাদের বাংলা বাঙালি, 24-এ ভোটে দেখেছি যে বাংলা আক্রান্ত দিল্লির জমিদারদের হাত থেকে। এবারও হচ্ছে যে বাংলা মাকে, যে মানে বাংলা মা তোমাদের একটা মানে ন্যারেটিভ তোমরা দাঁড় করেছো, এবং মমতা বন্দ্যোপাধ্যায় বনাম নরেন্দ্র মোদী এই যে দ্বৈরথ। তো এই যে বাংলা বাঙালি, একই বোতলে পুরনো কোল্ড ড্রিঙ্কস, এটা কতবার, এটা দিয়ে ফ্যাটিক চলে আসবে না মানুষের? বাংলা বাঙালির গল্প তো আমাদের কাছে, বাঙালি মানে বাংলায় থাকা প্রত্যেকটা মানুষ, তার ভাষার উপর নির্ভর করে নয়। এবার এই বাংলা বাঙালি তো আমরা সারা বছরই বাংলা সংস্কৃতি নিয়ে কালচার করি। মমতা বন্দ্যোপাধ্যায় সারা বছর সংস্কৃতির সঙ্গে যুক্ত থাকে, এটা তো নতুন কিছু নয়। তো যেটা আমরা সারা বছর করি ওটা ইলেকশনের সময় বললে আপনার মনে হতে পারে ইলেকটোরাল ইস্যু, কিন্তু যেটা আমরা সারা বছর, মানে আপনি ধরুন ভোটের দিন রাত্রি 12টায় ঘুমোতে যাচ্ছেন, সকালবেলা উঠে ব্রাশ করছেন, ওটা তো আপনি রোজ করেন। এখন বিষয়টা হচ্ছে আপনারা পথে প্রচারে ক্যান্ডিডেটের সঙ্গে ইলেকশনের টাইমে আপনারা স্পেশাল এই সেগমেন্টগুলো করেন বলে আপনারা সেই সময় ক্যান্ডিডেটের দাঁত মাজা থেকে খাওয়া থেকে শুরু করে গোটা দিনের প্রচারটা দেখান, কিন্তু ওটা তো রোজকার কর্মসূচি। তেমনই তৃণমূল কংগ্রেসের বাংলা সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা, বাংলা সংস্কৃতির আরও বিশ্ব দরবারে তার পরিচিতি বাড়ানো এবং সেটাকে আরও বেশি কনসলিডেট করা, বাঙালিকে একত্রিত করা, বাংলাকে একত্রিত করা, সংঘবদ্ধ রাখা, এটা আমাদের সারা বছরের কাজ। ইলেকশনের সময় আমরা একই কাজ করি, তাই দেখে মনে হয় আমরা ওটা আমাদের কাছে ইস্যু, বাট দ্যাট ইজ নট দ্য থিং। তাহলে তুমি বলছো না, কিন্তু তাহলে তোমাদের প্রতিটা ইলেকশনের ওই বাংলা বাঙালি ন্যারেটিভটাই ঘুরে ঘুরে আসে, এবং বিজেপি আমরা বাংলা বলি, আচ্ছা আমাদের রাজ্যটা তো বাংলা, তো বাংলা বলবো না?
দেশের লোকসভা নির্বাচনে আমরা বলি ভারত বাঁচাও, এই যে আমরা বলি মোদি হাটাও দেশ বাঁচাও, শুনেছেন তো আমাদের মুখে স্লোগান। ঠিক, ঠিক। তো দেশের কথা তো তখন বলি লোকসভা যখন হয়, তো মোদি হাঁটাতে হবে কারণ দেশ বাঁচাতে হবে। আর বাংলাকে কথার কি, মমতা বন্দ্যোপাধ্যায় জেতা মানে বাংলার জেতা, বাংলার 10 কোটি মানুষের জেতা, এটাই তো বক্তব্য। একসময় ইন্দিরা গান্ধীর সময় বলো তো ইন্ডিয়া ইজ ইন্দিরা, ইন্দিরা ইজ ইন্ডিয়া, ঠিক আছে? তো আজকের দিনে এই কথাটা তো সত্য, মমতা ব্যানার্জি ইজ বেঙ্গল, বেঙ্গল ইজ মমতা ব্যানার্জি, ঠিক আছে? মমতা বন্দ্যোপাধ্যায় জেতা মানে বাংলার জেতা, বাংলার জেতা মানে মমতা বন্দ্যোপাধ্যায় জেতা, বাংলার 10 কোটি মানুষের জেতা, গরিব মানুষের জেতা। তুমি আমাকে আমি জানি তোমার একটা সভা চলে আসছে, কিন্তু তুমি আমাকে এটা বলো যে প্রথম দফার যে ভোটটা হলো সেই ভোটের পরে যেটা হই হই করে এসআইআর এর পাটিগণিতটা আমাদেরও জানা যে এসআইআর এর পাটিগণিতের জন্য কেন ভোটটা বাড়ছে, কিন্তু এই যে নরেন্দ্র মোদী নৌকো বিহার করছেন, অমিত শাহ বলছেন 110টা সিট পাবো, তো এই একটা জায়গা থেকে কোথাও তৃণমূল ন্যারেটিভে পিছিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে, কোথাও একটা মনে হচ্ছে যে 90% 95% ভোট পড়ছে মানে একটা সরকার বিরোধী ভোট পড়ছে, এবং সেখানে একটা কাউন্টার ন্যারেটিভে। তাদের ন্যারেটিভ তো কিবার 200 ছিল, 24 সন্দেশ খালিফালির পর 35টা সিট পাবে। আমি বাবার বলছি না, ন্যারেটিভ আর হাওয়ায় বাংলা ইলেকশন হয় না, বাংলা সবচেয়ে রাজনীতি সচেতন স্টেটের মধ্যে অন্যতম। আর এটা তো আমাদেরই ন্যারেটিভ দাদা, আমাদের ন্যারেটিভে বিজেপি চলছে। তুমি বলো না, একজন 5 ফুট 2 ইঞ্চি সাদা শাড়ি পরা হাওয়াই চপ্পল পরা মহিলার কত ক্ষমতা যে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে নামতেন, স্টেজে উঠতেন, আবার ব্যাক করে হেলিকপ্টারে, আর্মির হেলিকপ্টারে উঠে পালিয়ে যেতেন, সেই প্রধানমন্ত্রীকে ঝালমুড়ির দোকানে ঢোকাচ্ছেন, গঙ্গায় ভাসাচ্ছেন, কালকে দেখবেন প্রধানমন্ত্রী নিজেকে ঘুড়ির সঙ্গে বেঁধে ওড়াচ্ছেন আকাশে, ঠিক আছে? তো এটা তো আমাদের ন্যারেটিভ। মমতা ব্যানার্জির এত ক্ষমতা, একটা 5 ফুট 2 ইঞ্চির মহিলা। আরে একটা বিখ্যাত সিমেন্টের অ্যাড হতো জানেন তো, আচ্ছা নরেন্দ্র মোদী অমিত শাহ এখন নিজেদের মধ্যে আলোচনা করেন, নরেন্দ্র মোদী অমিত শাহকে বলেন, अरे हम यूपी जीत लिया, बिहार जीत लिया, दिल्ली जीत लिया, देश जीत लिया, ये बंगाल कौन सा सीमेंट से बना हुआ है, ये टूटता ही नहीं। তখন অমিত শাহ নরেন্দ্র মোদীকে পাল্টা বলেন, ये ममता बनर्जी के सीमेंट से बना हुआ है, टूटेगा भी नहीं। তো এইটা তো আমাদের ন্যারেটিভ, গোটা দেশের ফুল ব্যাটালিয়ন চলছে। আবার সিপিএম কিন্তু তোমাদের আর বিজেপি সম্পর্ক নিয়ে স্টার সিমেন্টের বিজ্ঞাপন দেয় যে আমার সেটিং হয়ে গেছে। দেখুন এটা বাংলা রাজ, আমি যদি দেখছেন নিরপেক্ষ বিশ্লেষক হিসেবে আপনাকে বলি না, আমার গায়ে যদি কোনো রাজনীতির ট্যাগটা বা লোগোটা না থাকে, আমি বলি তৃণমূল বলে সিপিএম বিজেপি সেটিং আছে, বিজেপি বলে সিপিএম তৃণমূলের সেটিং আছে, আর সিপিএম বলে বিজেপি তৃণমূলের সেটিং আছে, ঠিক আছে? এই তিনটে পার্টি 3 রকম বলছে। তো আসল কথাটা রেজাল্টে দেখা যায় তৃণমূল জিতছে, তার কারণটা কি বলতো? কারণ এই সব সেটিংয়ের চেয়ে বড় সেটিং হচ্ছে মমতা ব্যানার্জির সাথে 10 কোটি বাংলার মানুষের সেটিং আছে, এই সেটিংটাই আসল সেটিং, তার উপর ইলেকশনটা হয়। দেখো এইবার ভোটে শুভেন্দু অধিকারী, যার বিরুদ্ধে তুমি প্রার্থী হয়েছিলে, শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি গিয়ে ভবানীপুরে প্রার্থী হয়েছেন এবং বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাবেন ইত্যাদি প্রভৃতি, ওখানে গিয়ে ক্যাম্পেইন নিয়ে অশান্তি হচ্ছে। শুভেন্দু অধিকারী 2টো সিটই হারছে, রেকর্ড রাখুন, 4 তারিখ ক্লিপটা আপলোড করবেন। তুমি আজকে আমি মমতা বন্দ্যোপাধ্যায় পারেনি, 26শে এপ্রিল 2026 3:42 বাজে এই মুহূর্তে আমার ঘড়ি অনুযায়ী 3:42 টাইম, 26শে এপ্রিল 2026। ক্লিপিংটা দয়া করে, আমি শঙ্কদা সেই দিনকে ট্রেন নিয়ে আলোচনা করবে, কিছু কিছু জেলায় শকিং রেজাল্ট হবে, শঙ্কদা বলবে তৃণমূলের লেভেল জন্য এই হাওয়া ছিল, আমরা তো ভাবতেই পারিনি। হ্যাঁ, টিভিতে বসা কিছু বিশ্লেষক যারা সারা বছর বলে যান তৃণমূল হারবে, তারা বলবেন সবুজ ঝড় চলছে, এই গোলটা দেখুন গোটাটা সবুজ হয়ে গেছে, এসব হবে। তখন শঙ্কদারও তো মনে থাকবে না, আপনারা একটু মনে করিয়ে দেবেন শঙ্কদাকে কমেন্ট করে। এই ক্লিপিংটা শঙ্কদা আমি মনে রাখবো। 2-3টে নাগাদ একটু ছেড়ে দেবেন যে দেবাংশু 26শে এপ্রিল 2026 বলেছিল শুভেন্দু 2টো সিটি হারছে। না, আমি এটা মনে রাখবো যে তুমি এই কথা বলেছিলে, কিন্তু তুমি যখন তোমরা শুভেন্দুকে নিয়ে যখন এত কথা বলো, একটা কথা মনে হয় না যে তোমরা পার্টিতে কাউকে রাজি করতে পারলে না? নন্দীগ্রামে একটা বড় নেতাকে শুভেন্দু এসে ভবানীপুরে একটা রিস্ক নিয়ে নিল, নন্দীগ্রামে কাউকে রিস্ক নিতে, তুমি তো গিয়েছিলে, সে ঠিক আছে, মানে পার্টি তো পাঠিয়েছিল, পবিত্র করছিল একজন বড় নেতা কাউকে পেলেন না এই রিস্কটা নেওয়ার মতন? 2019 মনে হয় না যে শুভেন্দু পার্টি ছাড়া তৃণমূলের জন্য বিগ লস হয়েছে? তোমার প্রথম প্রশ্নটার উত্তর দিই, 2019-এ স্মৃতি ইরানি কাকে হারিয়ে সাংসদ হয়েছিল জানো? আমেঠি থেকে রাহুল গান্ধীকে। আর সেই স্মৃতি ইরানিকে কে হারিয়েছে জানো? গান্ধী পরিবারের একজন কর্মী, তাই তো? ঠিক। উদাহরণটা এখানে অ্যাপ্লাই করো। মানে তুমি বলতে চাইছো যে আমেঠি হবে নন্দীগ্রাম? অ্যাবসলিউটলি, জাস্ট ওয়েট অ্যান্ড সি। ধন্যবাদ দেবাংশু, থ্যাংক ইউ। এই যে কালকে প্রচারের শেষ দিন, তার আগে যে এইটুকুনি সময় দিয়েছেন আমার সাথে কথা বলেছেন, তার জন্য অনেক ধন্যবাদ। আপনি যে এত দূর থেকে এসেছেন শঙ্করদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এতগুলো মিটিং এর ফাঁকে হয়তো আরো একটু বেশি সময় দেওয়া যেত, কিন্তু এতটাই টাইট, এবং আজকে বিশেষ করে আমাদের যারা ইলেকশন এজেন্ট হবেন তাদের নিয়ে মিটিং রয়েছে, তাদের সঙ্গে বসা রয়েছে, প্লাস কিছু ইম্পর্টেন্ট লোকজন আজকে এসেছিলেন কথাবার্তা বলতে, সকালবেলা বিরাট বাইক র্যালি হয়েছে, সব কিছুর মধ্যে না মানে এখনো খাইও নি,
খেতেও পারিনি আজকে, মানে অলরেডি 4টে বাজে, আজকে দুপুরে লাঞ্চ এখনো হয়নি। এটা কখন শেষ হবে জানি না, তারপরে গিয়ে লাঞ্চ হবে। তো আমি দুঃখিত, শঙ্খদাকে হয়তো অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে, আজকে পুরো টাইম দিতে পারিনি। তবে ইলেকশনের পর আবার যখন আপনাদের সঙ্গে বসবো, যদি 4 তারিখে তো আপনারা হয়তো ধরতে পারবেন না আমাকে, তার কারণ হচ্ছে আরও বড় বড় নেতাদের আপনাদের ধরতে হবে ওই দিন। এরপরে যেদিনকে হবে বা ওই দিনকে আপনাদের স্ক্রিনের যে কালার কম্বিনেশনটা হবে গোটাটা সবুজ, কারণ সবাই সবুজ আবির মেঘে আপনাদের ইন্টারভিউ দেবে ওই দিন, ঠিক আছে? বাংলার মাটি সবুজ, আকাশ সবুজ, আবির সবুজ, মুখ সবুজ, পুরো সবুজ, একদম ক্লিন বেঙ্গল, গ্রিন বেঙ্গল। দেখা যাক, আমরা তো অপেক্ষায় থাকবো আর তো মাত্র কটা দিন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।